রেফারি হয়ে গোল দিয়েছে ঐকমত্য কমিশন। নির্বাচনের পথে ব্যত্যয় হলে দায় নিতে হবে ডক্টর ইউনূসকে। এতদিন আমরা মনে করতাম জাতীয় ঐকমত্য কমিশন রেফারির ভূমিকা পালন করছে, কিন্তু রেফারিকে আমরা কখনো গোল দিতে দেখিনি। আমি বিপক্ষেই খেলছিলাম মনে হয়। জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা। গ্রহণযোগ্যকে নির্বাচন দেবেন, এর থেকে বাইরে যদি যান তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে। গণভোট দেরি হলে নির্বাচন পেছানোর শঙ্কা জামায়াতের। নভেম্বরের মধ্যে তারিখ দিয়ে যদি ঘোষণাটা না করা হয়, যত দেরি করা হবে ততই কিন্তু মূল জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নতুন সংকট দেখা দিতে পারে। নির্বাচনের আগে গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন ও বিচারের রোডম্যাপ দাবি এনসিপির। জুলাই সনদ এবং বিচার রোডম্যাপ দিয়ে তারপরে নির্বাচনের দিকে যেতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভোটের তারিখ জানাতে পারে ইসি। 15 নভেম্বরের মধ্যে প্রস্তুতি নেয়ার তাগিদ প্রধান উপদেষ্টার। দুদিন পর থেকে নির্বাচনকালীন পদায়ন। সরকারি নিয়োগ পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি, চাকরিতেও প্রতারণায় আশ্রয়। 1 থেকে 3 লাখ টাকায় চুক্তি, হাতে নাতে ধরা 18, বাকিদের খোঁজে অভিযান। ওড়ার সময় বোর্ডিং ব্রিজের সঙ্গে ধাক্কা, সিলেটে লন্ডনগামী উড়োজাহাজের ইঞ্জিন কাভারে ফাটল, 262 যাত্রীকে নিয়ে ছেড়ে গেল বিমানের নতুন ফ্লাইট। বিদেশ যাওয়ার জন্য স্মার্ট কার্ড প্রয়োজন, ওইটা আমি এখনো পাচ্ছি না। এখন ওরা কিছু বলতে আসে না, অলরেডি আমার 1.5 মাস হয়ে গেছে। ড্রাইভিং লাইসেন্স বিতরণে ধীর গতি, গ্রাহক ভোগান্তি চরমে। ভারতীয় কোম্পানির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলেও এখনো আটকা 7 লাখ। ব্যাকআপ কার্ডে সংকট সামলানোর চেষ্টা। জুলাই সনদে নোট অফ ডিসেন্ট উপেক্ষা করে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশন প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ডক্টর ইউনূস জনগণের কাছে প্রতিজ্ঞাবদ্ধ উল্লেখ করে বলেন, এর ব্যত্যয় হলে দায়ভার প্রধান উপদেষ্টাকেই নিতে হবে। আর দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, রেফারি হয়ে গোল দিয়েছে ঐকমত্য কমিশন। সুপারিশে জায়গা পেয়েছে 2-1টি দলের প্রস্তাব, এতে ঐক্যের বদলে বাড়বে বিভক্তি। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন, যেখানে জাতীয় নির্বাচনের দিন অথবা আগে গণভোট আয়োজনের প্রস্তাব দেওয়া হলেও বাদ দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর নোট অফ ডিসেন্ট। বিচার সংস্কারও এই ঘটনায় বিস্মিত বিএনপি। জাতীয় প্রেস ক্লাবে প্রকাশনা অনুষ্ঠানে দলটির মহাসচিব বলেন, নোট অফ ডিসেন্ট বাদ দেওয়ায় জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করেছে ঐকমত্য কমিশন। আমরা কিন্তু যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না, আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। তো সেই নোট অফ ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের, কিন্তু অবাক বিষয় আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই। জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা, এবং এটা অবিলম্বে সংশোধন করা প্রয়োজন বলে আমি মনে করি। নির্বাচন যত দেরি হচ্ছে, ফ্যাসিবাদী শক্তি ততই শক্তিশালী হচ্ছে দাবি করে মির্জা ফখরুল বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতির ব্যত্যয় হলে প্রধান উপদেষ্টাকে সব দায় দায়িত্ব নিতে হবে। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি কিন্তু আপনি জনগণের সামনে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ, যেটুকু সংস্কার দরকার সেই সংস্কারগুলো করে আপনি একটা জনগণের যে কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবেন, এর থেকে বাইরে যদি যান তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে। রাজধানীর গুলশানে বিএনপি আয়োজিত এক সেমিনারে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ দাবি করেন যে জুলাই সনদ সব দল স্বাক্ষর করেছে তার অনেক কিছুই সেই বাস্তবায়নের সুপারিশে নেই। এতদিন আমরা মনে করতাম জাতীয় ঐকমত্য কমিশন রেফারির ভূমিকা পালন করছে, কিন্তু রেফারিকে আমরা কখনো গোল দিতে দেখিনি। কিছু দলের প্রস্তাব এবং ঐক্য কমিশনের নিজস্ব চিন্তা ভাবনা জাতির উপরে জবরদস্তি আরোপিত করার একটা প্রচেষ্টা লক্ষ্য করেছি। যে দলিলটা ঐতিহাসিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে, সেই দলিলটা হুবহু ওখানে নেই। আরপিও সংশোধনীতে জোটবদ্ধ নির্বাচনে দলীয় প্রতীক ইস্যুতেও পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির নেতা। নোট অফ ডিসেন্ট কোথায়? আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। গণভোটের তারিখ ঘোষণায় সরকার দেরি করলে নির্বাচন নিয়ে সংকট বাড়বে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার।
নভেম্বরে গণভোট দাবিতে আন্দোলনরত 8 দলের সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। দাবি পূরণে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন জোট নেতারা। এদিকে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, নভেম্বরে গণভোট না হলে আগামীর সব নির্বাচন নিয়েই শঙ্কা দেখা দেবে। জুলাই সনদের আইনি ভিত্তি এবং সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ অভিন্ন দাবিতে 4 ধাপে কর্মসূচি পালন করেছে জামায়াত, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস সহ 8টি রাজনৈতিক দল। ঐক্যমত্য কমিশনের সুপারিশের প্রতিক্রিয়া জানাতে বুধবার জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে উপস্থিত হন আন্দোলনরত জোটের শীর্ষ নেতারা। এ সময় নেতারা দাবি করেন, গণভোট নিয়ে ঐক্যমত্য কমিশনের দ্বিমুখী সুপারিশে রাজনৈতিক ময়দানে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। 30 অক্টোবর নির্বাচন কমিশনের নিকট স্মারকলিপি প্রদান, 3 নভেম্বর শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক এবং বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে ইনশাআল্লাহ। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, গণভোটের তারিখ ঘোষণা যত বিলম্বিত হবে, জাতীয় নির্বাচন নিয়ে সংকট ততই ঘনীভূত হবে। নভেম্বরের মধ্যে তারিখ দিয়ে যদি ঘোষণাটা না করা হয়, যত দেরি করা হবে ততই কিন্তু মূল জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নতুন সংকট দেখা দিতে পারে। এদিন সকালে মগবাজার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন কমনওয়েলথের একটি প্রতিনিধি দল। তারা আগামী জাতীয় নির্বাচন নিয়ে জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কোনো কারণে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নাও হতে পারে, তবে এজন্য জুলাই সনদ বাস্তবায়ন থেমে থাকতে পারে না। জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট, এটাই সঠিক সিদ্ধান্ত। কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে, আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে, তখনও তো জুলাই সনদ তো আমাদের পাস করতে হবে। জুলাই সনদ তো একটা সংস্কার হবে। জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কমনওয়েলথকে বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানান জামায়াত নেতারা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের আগেই সরকারকে সনদ বাস্তবায়ন ও জুলাই হত্যাযজ্ঞের বিচারের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দলটির নেতারা বলছেন, চূড়ান্ত সুপারিশ না জেনে সনদে সই করে ভুল করেছে বিএনপি। এখন তর্ক করে জুলাই সনদের আইনি ভিত্তিকে বাধাগ্রস্ত করা যাবে না। এবং সাংবাদিকবৃন্দ, জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে বুধবার রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের মুখ্য সমন্বয়ক জানান, গণ অভ্যুত্থানকে ভিত্তিমূল ধরে সরকারকে আদেশ জারি করতে হবে। এ সময় বিএনপির সমালোচনা করে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, বাস্তবায়ন প্রক্রিয়া না জেনে সনদে সই করা ভুল ছিল দলটির, এখন তার মাসুল দিতে হবে। বিএনপির প্রতি আহ্বান থাকবে যে আপনারা নিজেদের ভুল অন্যদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আপনি সাইন করে ভুল করেছেন, দীর্ঘদিনের পুরাতন রাজনীতির দল বলে সব জানতা আপনাদেরকে মনে করুন, মাঝে মধ্যে খেলতে গিয়ে একটু ভুল করে ফেলেন। এখন এবার ভুল করে ফেলেছেন, এবার ভুলের কাফারা আপনারা আদায় করুন। এদিন বিকেলে রংপুরে বিভাগীয় সাংগঠনিক সভা শেষে সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হলে তার আগেই গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাই হত্যাযজ্ঞের বিচারের রোডম্যাপ দিতে হবে সরকারকে। সংস্কারের আকাঙ্ক্ষাকে ধারণ করে তারা সুপারিশ দিয়েছেন। জুলাই সনদ বাস্তবায়ন না হলে তো নির্বাচন হওয়ার কোনো সুযোগই নেই। জুলাই সনদ এবং বিচার রোডম্যাপ দিয়ে তারপরে নির্বাচনের দিকে যেতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের ইস্যুতে ঐক্যমত্য কমিশনের সুপারিশে একমত উল্লেখ করে নাহিদ ইসলাম জানান, সরকারের সাড়া পেলে সই করবে এনসিপি। দেশের মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভোটের তারিখ জানাতে পারে ইসি। প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, 15 নভেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এদিকে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে তৈরি হওয়া মতানৈক্য আলোচনার মাধ্যমে দূর করা যেতে পারে বলে মনে করেন পরিবেশ উপদেষ্টা। আর গণভোটের সময়ের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ জানার অপেক্ষা শেষ হচ্ছে আসছে ডিসেম্বর। বছরের শেষ মাসের প্রথম সপ্তাহে নির্বাচন কমিশন থেকে আসবে ঘোষণা। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচনের প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, আগামী 15 নভেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করতে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুদিন পর থেকে নির্বাচনকালীন পদায়ন শুরু হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের অপতথ্য মোকাবেলায় তথ্য প্রযুক্তি ও সংস্কৃতি মন্ত্রণালয় একযোগে কাজ করবে বলেও জানান তিনি। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে, আমাদের সেটা অতিক্রম করতে হবে। এই রিলেটেড প্রিপারেশনগুলো খুব দ্রুত পসিবলি বাই 15 নভেম্বরের মধ্যে নেওয়ার জন্য বলা হয়েছে। বিশেষ করে ডিসি, এডিসি, ইউএনওদের জন্য এবং যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন, ম্যাজিস্ট্রেরিয়াল রোলে যারা আছেন, তারা যাতে এমন কোনো পদায়ন না হয় যিনি গত 3টা ইলেকশনে ইনভলভ ছিলেন। এর আগে সকালে গুলশানে এক অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জুলাই সনদের বাস্তবায়ন প্রতিক্রিয়া নিয়ে তৈরি হওয়া মতানৈক্য আলোচনার মাধ্যমেই দূর করা সম্ভব। সঙ্গে প্রতিশ্রুতি অনুযায়ী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে। নেতিবাচকতা নিয়ে তো আমরা কাজে আগাতে পারবো না। আমরা আমাদের কমিটমেন্টের জায়গা থেকে এটা স্পষ্ট করতে চাই যে ফেব্রুয়ারিতে নির্বাচনের পথেই সরকার এগোচ্ছে। আর গণভোট জাতীয় নির্বাচনের আগে না পরে হবে তা সরকার নির্ধারণ করবে বলে মন্তব্য করেন ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। সরকার সিদ্ধান্ত নেবে তারা কোন পদ্ধতিতে যাবে। আমাদের আকাঙ্ক্ষা হলো সরকার নির্বাচন কমিশনের সাথে আলাপ আলোচনা করে ঠিক করবে কখন সঠিকভাবে গণভোটটা করা যাবে। গণভোটে মধ্যবর্তী কোনো মতামত দেওয়ার সুযোগ থাকবে না বলেও জানান বদিউল আলম মজুমদার। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। সরবরাহ না করায় দিন দিন বেড়েই চলেছে গ্রাহক ভোগান্তি। লাইসেন্স না পাওয়ায় ভিসা বাতিলের শঙ্কায় দিন গুনছেন অনেক কর্মী। এদিকে ভারতীয় প্রতিষ্ঠান মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স এমএসপির সঙ্গে চুক্তি শেষ হবার পর নতুন প্রতিষ্ঠান খুঁজছে বিআরটিএ। দরপত্রে অংশ নেওয়া 10টি প্রতিষ্ঠানের মধ্যে যোগ্য প্রতিষ্ঠান বাছাইয়ে কাজ চলছে বলে জানান বিআরটিএ চেয়ারম্যান শরীফ রুবেলের তোলা ছবিতে দেখুন আমার করা প্রতিবেদনটি। 2 দফায় টেন্ডারের পর 2020 সালের জুলাইয়ে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স সরবরাহের দায়িত্ব পায় মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স এমএসপি। 120 কোটি টাকার চুক্তিতে 2025 সালের জুনের মধ্যে 40 লাখ কার্ড সরবরাহের কথা ছিল প্রতিষ্ঠানটির। বিআরটিএ সূত্র বলছে, নানা কারণ দেখিয়ে মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স চুক্তির বাইরে আরও 2 বছর বাড়তি সময় চাইলে রাজি হয়নি বিআরটিএ কর্তৃপক্ষ। গেল 5 বছরে 33 লাখ আবেদন জমা পড়লেও লাইসেন্স পেয়েছেন 26 লাখ গ্রাহক। অর্থাৎ চুক্তির মেয়াদ শেষে এখনও আটকে আছে 7 লাখ লাইসেন্স। এই কপি পেয়েছি, ওটা দিয়ে আপাতত চলা যায়, কিন্তু আপনার বিদেশ যাওয়ার জন্য স্মার্ট কার্ড প্রয়োজন, ওইটা আমি এখনো পাচ্ছি না। স্মার্ট কার্ড না হলে ভিসা হবে না আমার। মেডিকেল এই বিএমইটি এগুলোর মেয়াদ আছে 3 মাস, অলরেডি আমার 1.5 মাস হয়ে গেছে। সড়কে ট্রাফিক পুলিশের জেরা ও আইনি জটিলতা এড়াতে সাময়িক সময়ের জন্য ই লাইসেন্সের প্রিন্ট কপি সঙ্গে রাখার পরামর্শ বিআরটিএর। এমএসপিপিএল যারা মাদ্রাজ থেকে কন্ট্রোল করতো তারা কিন্তু সার্ভার ডাউন করে দিয়েছিল। আমরা সোর্স কোডগুলো রিকভার করেছি এবং আমরা কিন্তু একটা স্টেজে চলে গেছি। অন্যদিকে বিদেশগামী অতি জরুরি বা বিশেষ চাহিদা বিবেচনায় প্রমাণ যাচাই সাপেক্ষে অনেককেই স্মার্ট কার্ড দেওয়া হচ্ছে উল্লেখ করে বিআরটিএ চেয়ারম্যান জানান, ব্যাকআপ হিসেবে 15 লাখ কার্ড হাতে রেখেছে বিআরটিএ। আশা করছি যে আমরা নিজেরাই সক্ষম হব যে কার্ডগুলো প্রিন্ট করতে। আমাদের কিছু কার্ড কিন্তু রয়েছে, ইমার্জেন্সি যারা বিদেশে যাবে তারা আবেদন করলে আমরা তাদেরকে কিন্তু ওই স্মার্ট কার্ডগুলো দিচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডের পরিবর্তে স্ট্যান্ডার্ড পলিভিনাইল ক্লোরাইড কার্ড চালুর সিদ্ধান্ত নেয়। ভুক্তভোগীরা বলছেন, বৈধ স্মার্ট কার্ড ছাড়া সরকারি, বেসরকারি ও বিদেশগামীদের কর্মসংস্থানের সুযোগ বাধাগ্রস্ত হয়। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। ওটার সময় বোর্ডিং ব্রিজের সঙ্গে ধাক্কা। সিলেটে লন্ডনগামী উড়োজাহাজের একটি ইঞ্জিন কাভারে ফাটল ধরায় 262 যাত্রীকে নিয়ে আটকে পড়ে বিমানবন্দরে। অবশেষে 5.5 ঘন্টা পর নতুন ফ্লাইটে যাত্রা করে লন্ডনের উদ্দেশ্যে। বুধবার বিকেল 4টা, টানা 5.5 ঘন্টার অপেক্ষার পর 262 যাত্রী নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে বিমানের নতুন ফ্লাইট।
এর আগে সকাল 10:35 সিলেট ওসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু BG202 ফ্লাইটের বোয়িং 787 ড্রিমলাইনার বিমানটি যাত্রী বোর্ডিংয়ের সময় বোর্ডিং ব্রিজে ধাক্কা খায়। এতে বিমানের একটি ইঞ্জিনের এক অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে 262 যাত্রী নিয়ে আটকে পড়ে ফ্লাইটটি। ক্ষতিগ্রস্ত বিমানটি সংস্কার কাজ শেষে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, সেই বিমানটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে 4:26 সার্ভিসেবল আছে এবং সার্ভিসেবল ডিক্লারেশন হওয়াতে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে চলে গেছে 4:26। বিকল্প ফ্লাইটে ঢাকা থেকে আরেকটি বিমান নেওয়া হলে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে ফ্লাইটটি। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এবার জাতীয়করণের দাবিতে রাজপথে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। লাঠিচার্জে আহত হন অনেকে। শিক্ষকরা জানান 9 মাস পেরিয়ে গেলেও জাতীয়করণ না করায় আন্দোলন করছেন তারা। দ্রুত দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন ইবতেদায়ী শিক্ষকরা। জাতীয়করণের ঘোষণা দেওয়ার 9 মাস পরও বাস্তবায়ন না হওয়ায় ফের রাজপথে ইবতেদীয় মাদ্রাসার শিক্ষকেরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সচিবালয় অভিমুখে শিক্ষকদের পদযাত্রায় ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। সাউন্ড গ্রেনেড ও জল কামান ছুড়লে আহত হন অনেক শিক্ষক। তাদের নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। মাদ্রাসার যে আন্দোলন চলছে, আজকে 17তম দিনে আমরা বুকা মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা করি। সেখানে পুলিশ আমাদের উপরে বর্বর হামলা চালায়। জাতীয়করণ তো দূরের কথা, এখন পর্যন্ত এমপিওকরণই হয় নাই। সন্ধ্যায় শিক্ষকদের দাবির সাথে একত্রতা জানান জাতীয় নাগরিক পার্টির নেতারা। একটা দাবি যেটা বাস্তবায়নের প্রতিশ্রুতি হয়ে গেছে কয়েক মাস আগে, তারপরে আপনাদের কেন রাস্তায় থাকতে হবে? তাহলে কি শিক্ষকদের অবহেলা হলো না? এত অবহেলা কেন? বৃহস্পতিবারের মধ্যে দাবি পূরণ না হলে সর্বাত্মক আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষকদের। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস নিয়ন্ত্রণ করা গেলেও ঠেকানো যাচ্ছে না ডিজিটাল জালিয়াতি ও প্রক্সি। চাকরি পাইয়ে দিতে 1 থেকে 3 লাখ টাকা হাতিয়ে নিচ্ছে চক্র। সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির সিপাহী ও ওয়্যারলেস অপারেটর পদের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করতে এসে হাতে নাতে ধরা পড়েছে 18 জন। চক্রের মূল হোতাসহ বাকিদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে ডিএনসি। মাসুদুর রহমানের রিপোর্ট। কারো শার্টের ভেতর থেকে, কারো হাতের নিচে, কারো পায়ের নিচের অংশে প্যান্টের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ডিভাইস বের করা হচ্ছে। এসব অত্যাধুনিক স্পাই ডিভাইস ব্যবহার করে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির চেষ্টা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির 17 গ্রেডের সিপাহী ও 18 গ্রেডের ওয়্যারলেস অপারেটর পদে নিয়োগ দিতে এসে 5 জন ডিভাইস সহ আটক হয়। এটা দেখে মাস্টার কার্ড মনে হলেও এটি আসলে একটি মোবাইল ডিভাইস। এটাতে সিম লাগানো আছে। এই নাম্বারে যে কোনো মোবাইল দিয়ে ফোন করলে এটাতে ফোন আসে। ছোট্ট এই ডিভাইসটি কানের ভেতর লাগিয়ে ব্লুটুথের মতোই সব কিছু শোনা যায়। কি সুন্দর একটি ডিভাইস, অথচ এটি ব্যবহার হচ্ছে জালিয়াতির কাজে। ডিএনসি বলছে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি হতে পারে, এজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। পরীক্ষা কেন্দ্রের বাইরে, ভেতরে ও পরীক্ষার রুমে 3 স্তরের চেকিংয়ে ধরা পড়ে চক্রটি। আটক করা হয় 18 জনকে, যাদের মধ্যে 13 জন এসেছিল প্রক্সি দিতে। তাদের দেয়া হয় বিভিন্ন মেয়াদে সাজা। এই ধরনের স্পাই ডিভাইস সাধারণত দেশে সাধারণ মানুষের কাছে থাকে না, কিন্তু আমাদের সজাগ টিম তাদের ডিটেক্ট করে এবং সেখানে দায়িত্বপ্রাপ্ত আমাদের যে ডিএনসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় ছিলেন, তিনি সংশ্লিষ্ট আইনে বিধি মোতাবেক 18 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং আইনানুগ প্রসেস সম্পন্ন করেন। ডিএনসি জানিয়েছে সংঘবদ্ধ চক্র 17 ও 18 গ্রেডের চাকরিতে 50,000 থেকে 3 লাখ টাকা চুক্তিতে ডিভাইসের মাধ্যমে নিয়োগ প্রত্যাশীদের চাকরি পাইয়ে দেওয়ার চেষ্টা করে। যাচাই বাছাই করেছি, কেউ কেউ ছিল তারা হ্যাবিচুয়াল অফেন্ডার, অর্থাৎ তারা দীর্ঘদিন ধরে প্রক্সি পরীক্ষা দিয়ে যাচ্ছিল। জব্দ করা ডিভাইসগুলোর নম্বর থেকে চক্রের মূল হোতাসহ বাকিদের আটকের চেষ্টা করছে ডিএনসি। স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং ন্যায্যতার একটি প্রমাণ উপস্থাপন করেছে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। পটুয়াখালীতে শীত কেটে ঘরে ঢুকে দুর্বৃত্তরা দেখে ফেলায় কুপিয়ে হত্যা করা হয় গৃহকর্তাকে। পুলিশ বলছে জড়িতদের ধরতে তদন্ত চলছে। এদিকে চট্টগ্রামের ফটিকছড়িতে নিজ ঘর থেকে মা ও তার 1.5 বছরের
মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া যশোরে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বৃদ্ধকে। এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। চোখের সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাত, প্রাণ গেল গৃহকর্তার। মঙ্গলবার রাতে পটুয়াখালী সদরের শেয়াকাটি গ্রামে ঘুমিয়েছিলেন অটোরিকশা চালক মোশাররফ খান ও তার পরিবার। মধ্যরাতে শীত কেটে মাটির ঘরে ঢোকে একদল দুর্বৃত্ত। বিষয়টি টের পেয়ে মেয়ে চিৎকার দিলে বাবা মোশাররফ ছুটে যান। এ সময় ছুরি দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে মোশাররফকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। তারা মেরে ফেলার উদ্দেশ্যে আসছে, আমরা এটার সুষ্ঠু একটা বিচার চাই। ফাঁসি হোক বা যাবজ্জীবন হোক, যাই হোক আপনারা এইটা করবেন। এদিকে বুধবার সকালে চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কের পাশে কামাল ভবনের বাসিন্দা আফরোজা আফরিন তার শিশুকন্যা আয়েশাকে গোসল করানোর কথা বলে শয়নকক্ষের দরজা বন্ধ করেন। দীর্ঘক্ষণ কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হন। পরে থানায় জানানো হলে দুপুরে পুলিশ এসে লোহার দরজা ভেঙে মা মেয়ের লাশ উদ্ধার করে। মেয়েকে হত্যা করে মা আত্মহত্যা করেছেন কিনা খতিয়ে দেখছে পুলিশ। ওই পুলিশ ওখানে দরজাটা ভাঙতেছে, দরজাটা ভেঙে ভিতর দেখতেছে উনি ফাঁসি খাইছে। মানে মহিলা লাশটা ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থা পেয়েছি, আর বাচ্চাটা নিচেই ছিল, খাটে শোয়া অবস্থায় ছিল। পরিবর্তে আইনগত যে ব্যবস্থা আছে এটা আমরা গ্রহণ করতেছি। এদিকে যশোরের ঝিকরগাছায় নাতি জামাইয়ের ছুরিকাঘাতে মহিউদ্দিন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন শাশুড়ি সহ আরও 4 জন। এ ঘটনায় অভিযুক্ত মোহন মোল্লা ও তার এক সহযোগীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। দেখছেন সন্ধ্যার সময়, সঙ্গেই থাকুন। রাজস্ব ফাঁকি, প্রতারণা ও চুরি ঠেকাতে আগামী 16 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন কার্যক্রম। ওই দিন থেকে ভ্যাট ফাঁকি দিয়ে দেশে আনা মোবাইল ফোন সর্বোচ্চ 1 মাস নেটওয়ার্কে সচল রাখা যাবে। সংবাদ সম্মেলনে কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। এ সময় বর্তমানে গ্রাহকের হাতে থাকা সচল অবৈধ হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধন হবে বলেও জানায় বিটিআরসি। বাংলাদেশ ব্যাংকের 2024 সালের তথ্য বলছে দেশের ডিজিটাল জালিয়াতির 73% ঘটনাই ঘটেছে অনিবন্ধিত হ্যান্ডসেট বা ডিভাইস থেকে। লাগেজ ব্যাগেজে আসা এসব হ্যান্ডসেটের কারণে বছরে 2,500 কোটি টাকার রাজস্বও হারাচ্ছে সরকার। তারপরে এনআইআর এর এই অবস্থায় মোবাইল ফোন কেন্দ্রিক অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ এবং রাজস্ব ফাঁকি ঠেকাতে তৃতীয়বারের মতো হ্যান্ডসেট নিবন্ধন কার্যক্রম চালুর ঘোষণা দিল সরকার। এনইআইআর সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন, যা আগামী 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে 2025 সালে উদ্বোধন হবে। বিটিআরসি বলছে বর্তমানে নেটওয়ার্কে সচল সব অবৈধ হ্যান্ডসেট 16 ডিসেম্বরের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। এরপর নতুন হ্যান্ডসেট প্রাথমিকভাবে নেটওয়ার্কে সচল করে বৈধতা যাচাই করা হবে। হ্যান্ডসেট বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে নেটওয়ার্কে সচল থাকবে। আর অবৈধ হ্যান্ডসেট সম্পর্কে গ্রাহককে খুদে বার্তায় জানিয়ে 1 মাসের জন্য নেটওয়ার্কে সচল রাখা হবে। ওই সময়ের মধ্যে নিবন্ধন না করলে হ্যান্ডসেটটি নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। বিদেশ থেকে আনা ফোনের জন্য বিশেষ নিবন্ধন লাগবে। বিটিআরসি হেল্প ডেস্ক ম্যাসিভ কাজ করবে এটার ব্যাপারে। সেই সাথে এমএনওর কাস্টমার কেয়ারকে আমরা ইতিমধ্যে অনুরোধ করেছি যেন তারা এই সেবাটা প্রদানের জন্য ম্যাসিভ প্রিপারেশন নেন। বুধবার আগারগাঁওয়ে বিটিআরসি মিলনায়তনে সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান জানান 1 নভেম্বর থেকে কার্যকর হচ্ছে এক এনআইডির বিপরীতে 10টির বেশি সিম না রাখার নতুন নিয়ম। অপারেটরদেরকে আমরা বলেছি 1 নভেম্বর থেকে তারা অতিরিক্ত সিম ফোর্সফুলি তারা ডিঅ্যাক্টিভেট করবে। বর্তমানে বছরে প্রায় 4 কোটি পিস হ্যান্ডসেটের চাহিদা রয়েছে। সাথে সাথে আমাদের শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় আবারও ভয়াবহ সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার রাতভর হামলায় 24 শিশুসহ নিহত হয়েছেন অন্তত 104 জন। এর আগে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে উপত্যকায় পুনরায় হামলা শুরুর নির্দেশ দেন নেতানিয়াহু। হামলার পরও যুদ্ধবিরতি টিকে আছে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। আবারও আর্তনাদ আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে গাজার চারপাশ। স্থানীয় সময় মঙ্গলবার চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করেই আকাশপথে জোরদার হামলা চালায় ইসরায়েল। গাজা সিটির সাবরা এলাকায় একটি বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। পশ্চিম তীরের শরণার্থী শিবিরেও হামলা হয় আল শিফা হাসপাতালের আশপাশে। হামলার কিছুক্ষণ আগেই রাফা সীমান্তে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু।
নেতানিয়াহু। এর জেরে গাজায় শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দেন তিনি। তবে হামাস এমন অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। সংগঠনটি জানায় রাফা সীমান্তের কোনো হামলার সঙ্গে তারা যুক্ত ছিল না। এরই মধ্যে গণমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, গাজায় সর্বশেষ হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে আগে থেকেই জানিয়েছিল ইসরায়েল। স্পষ্ট লঙ্ঘন সত্ত্বেও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন উপত্যকাটিতে যুদ্ধবিরতি এখনও বজায় আছে, তবে ছোটখাটো সংঘর্ষ হবে বলেও মন্তব্য করেন তিনি। ইসরায়েলের সর্বশেষ হামলাকে যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে তুরস্ক। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। দেখছেন সন্ধ্যার সময়, সঙ্গেই থাকুন। সন্ধ্যার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রেফারি হয়ে গোল দিয়েছে ঐকমত্য কমিশন। জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণার অভিযোগ বিএনপির। নির্বাচনের পথে ব্যর্থ হলে দায় নিতে হবে ডক্টর ইউনূসকে। যথাসময়ে জাতীয় নির্বাচন না হলেও নভেম্বরেই গণভোট দাবি জামায়াতের। নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়ন ও বিচারের রোডম্যাপ দাবি এনসিপির। এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভোটের তারিখ জানাতে পারে ইসি। 15 নভেম্বরের মধ্যে প্রস্তুতি নেয়ার তাগিদে প্রধান উপদেষ্টার। দুদিন পর থেকে নির্বাচনকালীন পদায়ন। এই ছিল সন্ধ্যার সময়ে। জনপদের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।